একটি সামরিক জেট নিচু দিয়ে তাইওয়ান স্টেটের উপর দিয়ে গর্জন তুলে ছুটে যাচ্ছে। ককপিটের ভেতরে এক তরুণ লেফটেন্যান্ট কন্ট্রোল শক্ত করে ধরে বসে আছে। তার সামনে রয়েছে এক ছোট দ্বীপ, চীনের উপকূল থেকে মাত্র 10 মাইল দূরে, আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের অংশ। তাকে সেখানে অবতরণ করতে হবে তার আগে, যাতে কেউ তাকে ধরে ফেলতে না পারে। সে এমন কিছু করেছে যা তার ইউনিটের কোনো এক পাইলট আগে কখনোই করতে পারেনি। তার নাম জ্যাং ওয়েনহাও। 6 সেপ্টেম্বর 1989 সালের সেই সকালের ককপিটে তাকে কি নিয়ে এসেছে তা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সে যে পৃথিবীতে বড় হয়েছে এবং যে পৃথিবীতে সে এখন মরিয়া হয়ে পৌঁছাতে চায়। জ্যাং 13তম এভিয়েশন স্কুল থেকে গ্রাজুয়েট করে এবং একটি সম্মানজনক পোস্টিং পায় পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের 49তম ডিভিশনের 145তম রেজিমেন্টের 2য় উইং। ফুজিয়ান প্রভিন্সের জ্যাঙ্গার লংশি বিমানবন্দরে অবস্থান করে। সে একটি শাইওয়াং J6 উড়ায়, চীনের নিজস্বভাবে তৈরি MiG-19 এর সংস্করণ, একটি সুইফট উইং সুপারসনিক ফাইটার। সব দিক থেকে জ্যাং সফল। তার ইউনিফর্ম আছে, একটি পদ আছে, একটি বেতন আছে এবং চীনের তৈরি সবচেয়ে শক্তিশালী বিমানগুলোর একটি তার হাতে। সে ঠিক সেই মানুষ যাকে চীনের সামরিক ব্যবস্থা তৈরি করতে চায়। কিন্তু একটি সমস্যা আছে, আর সেই সমস্যার নাম ডেং সিয়াওপিং। 1978 সালে ডেং শুরু করেন চীনের বিশাল অর্থনৈতিক রূপান্তর। এই নীতি শেষ পর্যন্ত চীনকে পৃথিবীর 2য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে। কিন্তু প্রতিটি বিপ্লবের একটি মূল্য থাকে, আর সেই মূল্য দেয় সামরিক বাহিনী। ডেং স্পষ্টভাবে প্রতিরক্ষা বাজেটকে পেছনের সারিতে ঠেলে দেন। যারা একসময় সুপার পাওয়ারের এলিট পাইলট ছিল, তারা দেখে তাদের বেতন স্থির হয়ে আছে, তাদের সরঞ্জাম পুরনো হয়ে যাচ্ছে, আর উপকূলীয় শহরের সাধারণ মানুষ ধনী হয়ে উঠছে। জ্যাং ফুজিয়ানের তার ঘাটিতে বসে এই ব্যবধান বাড়তে দেখে। জলের উপরে চোখের আড়ালেই রয়েছে তাইওয়ান, আর তাইওয়ান কিছু একটা সম্প্রচার করছে, এটা সে জানে। দশকের পর দশক ধরে তাইওয়ানের সরকার উন্মুক্ত রেডিও ফ্রিকোয়েন্সিতে একটি বার্তা সম্প্রচার করে আসছে, যা মূল ভূখণ্ডের প্রতিটি সামরিক পাইলটের কানে পৌঁছায়। তারা এটাকে নাম দিয়েছে 6টি স্বাধীনতা ও 3টি প্রতিশ্রুতি। যে কোনো পিপলস লিবারেশন আর্মির পাইলট যদি প্রণালী পেরিয়ে একটি সামরিক বিমান সহ তাইওয়ানে পৌঁছাতে পারে, তাকে পূর্ণ আইনি সুরক্ষা, সমান অধিকার এবং একটি আর্থিক পুরস্কার দেওয়া হবে। একটি J6 ফাইটারের জন্য পুরস্কার 5000 টেইল স্বর্ণ, প্রায় 250 কেজি, একটি বিশাল সম্পদ। একজন PLA লেফটেন্যান্টের জন্য বহু জীবনে উপার্জন করা সম্ভব নয় এমন অর্থ। এই বার্তা প্রতিদিন পুনরাবৃত্তি হয়, বছরের পর বছর। জ্যাং এটি শুনে, আর যেই মুহূর্তে সে এটি শুনে, সে পরিকল্পনা করতে শুরু করে। সে রাজনীতির কারণে পরিকল্পনা করছে না, সে কোনো মতাদর্শের কারণে পরিকল্পনা করছে না। সে সিচুয়ানের এক তরুণ যে নিজের বেতন দেখে তাইওয়ানের দিকে তাকায় এবং একটি হিসাব করে। প্রতিটি খুঁটিনাটি বের করতে তার লাগে 2 বছর। আর সে কাজটি করার 94 দিন আগে চীনে সবকিছু বদলে যায়। 4 জুন 1989 তিয়ানমেন স্কোয়ার প্রটেস্ট এবং ম্যাসাকার হয়। ট্যাঙ্কগুলো চাংআন এভিনিউ ধরে এগিয়ে যায়। একটি সাদা শার্ট পরা মানুষ রাস্তায় নেমে আসে এবং একা তাদের সামনে দাঁড়িয়ে থাকে। চীনা সরকার চেষ্টা করে সেই দিনের প্রতিটি ছবি, প্রতিটি শব্দ, প্রতিটি ফিসফিসানি দমন করতে, কিন্তু তারা ব্যর্থ হয়। ছবিগুলো এমন গতিতে ছড়িয়ে পড়ে যা সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। আর ফুজিয়ানের সামরিক ঘাঁটিগুলোর ভেতরে তরুণ অফিসাররা চোরাই পথে আসা ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। জ্যাং ওয়েনহাও ও কিছু বলে না, কিন্তু সে তার সময়সীমা এগিয়ে আনে। তার প্রত্যেকটি প্রেস কনফারেন্সে সে বলবে তিয়ানমেন তাকে শেষ সীমায় ঠেলে দিয়েছে। সে আর এমন একটি সরকারের জন্য কাজ করতে পারে না যা নিজের মানুষকে হত্যা করে। তাইওয়ান এই গল্পকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে। তার প্রজন্মের নায়ক নৈতিক ক্ষোভে স্বাধীনতার পথে যাত্রা করা এক পাইলট। কিন্তু পরবর্তীতে যারা তার কেস তদন্ত করে, তারা সত্যটা খুঁজে পায়। সে 1 বছর ধরে পালানোর পরিকল্পনা করছিল। পরিকল্পনাটি আগে এসেছিল, হত্যাকাণ্ড পরে। স্বর্ণ পাওয়াই ছিল তার লক্ষ্য, কিন্তু একটি বাধা ছিল যার জন্য সে প্রস্তুত ছিল না। 2 বছর আগে 19 নভেম্বর 1987-তে একই 49তম ডিভিশনের আরেক পাইলট ঠিক সেই কাজটাই করেছিল যা জ্যাং করতে যাচ্ছিল। তার নাম লিউ গুরিওয়ান। সে একই লংশি বিমানবন্দর থেকে J6, যার ফ্লাইট নম্বর ছিল 40208, উড়িয়ে তাইওয়ানে চলে যায়। সে পুরো 5000 টেইল স্বর্ণ পায়। সে তাইওয়ানের শেয়ার বাজারে বিনিয়োগ করে। তার সম্পদের মূল্য পরে $10 মিলিয়ন তাইওয়ান ডলারের বেশি হয়। সে এখন একজন ধনী মানুষ। আর PLA ক্ষুব্ধ হয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়। তারা ডিভিশনের প্রতিটি J6 বিমানে একটি এন্টি ডিটেকশন ডিভাইস বসায়। এটি একটি মারাত্মক কিন্তু নিখুঁত প্রযুক্তি। বিমানটি নির্ধারিত পথ থেকে সরে গেলেই ককপিটে অ্যালার্ম বাজে, লাল আলো জ্বলে ওঠে। 30 সেকেন্ডের মধ্যে পাইলট প্রতিক্রিয়া না জানালে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, সব সিস্টেম বন্ধ হয়ে যায়। বিমানটি আকাশে একটি মৃত যন্ত্রে পরিণত হয়। এই সিস্টেমটি বসানো হয় জ্যাং এর বিমানে, যার নম্বর 40307। এটি বিশেষভাবে বসানো হয়
পাইলটকে থামানোর জন্য। জ্যাং মাসের পর মাস এই সিস্টেমটি নিয়ে পড়াশোনা করে। সে জানে না সে এটি করতে পারবে কিনা, সে শুধু জানে সে চেষ্টা করবে। 6 সেপ্টেম্বর 1989 এর সকালে সে G6, যার ফ্লাইট নম্বর 40307 এর ককপিটে উঠে লংশি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। নির্ধারিত পথ থেকে সরে যেতেই অ্যালার্ম বেজে ওঠে, লাল আলো ককপিট ভরে দেয়। 30 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়, তারপর নীরবতা। সে পেরেছে। কোনো প্রকাশ্য রেকর্ড ব্যাখ্যা করে না কিভাবে। পরবর্তীতে তাইওয়ানের মূল্যায়নে নিশ্চিত হয় সিস্টেমটি সম্পূর্ণ সক্রিয় অবস্থায় ছিল। সে কিভাবে এটি করেছিল আজও অজানা। সে প্রথম এবং সেই শেষ। জ্যাং বিমানটিকে পানির উপরে নিচু দিয়ে উড়ে দক্ষিণে এগিয়ে যায়। সামনে দেখা যায় কিনমেন, চীনের উপকূল থেকে 10 মাইল দূরের একটি তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপ, স্বাধীন ভূখণ্ডের একটি টুকরো। সে শিয়াংই বিমানবন্দর অবতরণ করে। জ্যাং ওয়েনহাও ককপিট থেকে বেরিয়ে আসে। সে সফল হয়েছে, আর তার মনের ভেতরে 2 বছরের হিসাব মিলতে শুরু করে। তার জন্য স্বর্ণ অপেক্ষা করছে, সে তাই ভাবছিল। তাইওয়ান বিশ্বকে পরিচয় করাতে প্রস্তুত। তিয়ানমেনের নায়ককে। প্রেস কনফারেন্স চলতে থাকে, কিন্তু ঘরে অস্বস্তি ছড়িয়ে পড়ে। ক্যামেরা চলে যাওয়ার পর তাইওয়ান জ্যাংকে সত্য জানায় স্বর্ণের ব্যাপারে। 15 সেপ্টেম্বর 1988-তে তাইওয়ান পুরস্কার কমিয়ে দেয় 5000 থেকে 2000 টেইল স্বর্ণ, অর্থাৎ 250 কেজি থেকে 100 কেজি স্বর্ণ। জ্যাং যে প্রাসাদের স্বপ্ন দেখেছিল তা আর সম্ভব নয়। সে সবকিছু পরিকল্পনা করেছিল, কিন্তু সংখ্যা বদলে গিয়েছিল 9 মাস আগেই। 29 সেপ্টেম্বর 1989-এ সে আনুষ্ঠানিকভাবে চীনা কমিউনিস্ট পার্টি ত্যাগ করে এবং রিপাবলিক অফ চায়না এয়ারফোর্সে যোগ দেয় লেফটেন্যান্ট হিসেবে। পরে ক্যাপ্টেন হয়, তারপর অব্যাহতি পায়। তার কর্মজীবন সবচেয়ে ছোট, কিন্তু সে যা করে তা কেউ আশা করেনি। সে আর এয়ারফোর্সে যায় না, সে হয়ে যায় একজন আন্ডার ওয়াটার ফটোগ্রাফার। সে পুরস্কার জেতে ডাইভিং প্রশিক্ষণ হিসেবে কাজ করে। যে মানুষটি সুপারসনিক ফাইটার নিয়ে একটি অ্যান্টি ডিফেকশন সিস্টেমকে হারিয়েছিল, সে সমুদ্রের নিচে চলে যায় নীরব জগতে, আর সেখানেই জীবন কাটায়। আর তারপর ডিফেকশন থেমে যায়, 1 বছরের জন্য নয়, 1 দশকের জন্য নয়, চিরতরে। জ্যাং ওয়েনহাও, মূল ভূখণ্ড চীনের শেষ সামরিক পাইলট, যে একটি বিমান নিয়ে তাইওয়ানে পালিয়ে গিয়েছিল।